আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নামসাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে প্রতি 10 জনের মধ্যে 9 জন শিশুই প্রতি মাসে পারিবারিক সহিংসতার শিকার হয়। এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। দেশের প্রায় 16% শিশু সরকারি টিকা থেকে বঞ্চিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষভাবে প্রভাব ফেলছে শিশুদের ওপর, চিন্তিত অভিভাবকরা। এবারে বিস্তারিত। বিভিন্ন রোগ থেকে শিশুদের বাঁচাতে টিকা প্রদান কর্মসূচি শুরু করে সরকার। তবে অসচেতনতা, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যার কারণে এখনো দেশের প্রায় 16% শিশু টিকা থেকে বঞ্চিত। চিকিৎসকেরা বলছেন, টিকা কর্মসূচি ব্যাহত হলে পোলিও, হামের মতো রোগের প্রকোপ বাড়তে পারে। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের প্রতিবেদনে। জন্মের পর থেকে শিশুর সুস্বাস্থ্যের জন্য টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোলিও, হামের মতো সংক্রামক রোগের প্রতিরোধ করতে 1980 সালে বাংলাদেশে ইপিআই কার্যক্রম শুরু হয়। তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অনেক অগ্রগতি হলেও এখনও বহু শিশু টিকা থেকে বঞ্চিত। 1 বছর থাকতে ওরা কিছুই দেওয়া হয়নি, কারণ কি আমার আম্মু থাকেও না, আর আমি যে বুঝিও না, কিছু দেইও না। আপনার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে? না, বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি। কেন দেওয়া নাই? সরকার থেকে এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য না, ওনারা কেউ আসে না আর দেওয়া হয় না। তারকে আপনারা জানেন না যে ভ্যাকসিনটা কেন দেওয়া প্রয়োজন? না, এটা তো জানি যে কি জন্য দিতে হয়। যেগুলো দেওয়ার সবগুলো দিছি, শুধু একটি ভ্যাকসিন বাকি আছে। ভ্যাকসিন আমাদের হাসপাতালতে যে দিয়ে আসতে হয়। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও ইউনিসেফের তথ্য মতে দেশে 16% শিশু এখনও টিকার আওতার বাইরে। 1984 সালে ইপিআইয়ের আওতায় ছিল 2% নিচে। এটি বর্তমানে 93.9% হয়েছে। 2012 সালে টিকাদান কর্মসূচির আওতায় ছিল 84% নিচে। সে হিসেবে গত 12 বছরে টিকাদান কর্মসূচির আওতা বাড়েনি। সচেতনতার অভাব, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যার কারণে টিকা দিতে পারছে না অনেক শিশু। এখন এটা কমে যাওয়ার একটা কারণ হতে পারে যে আমাদের জনসচেতনতা কমে যাওয়া। আগে যেমন হতো যে আপনার শিশুকে টিকা দেন বলে টিভিতে একটা প্রোপাগান্ডা যেত, কিন্তু এখন আসলে এই ধরনের জনসচেতনমূলক জিনিসগুলো আসলে কমে যাচ্ছে। হেলথ সেক্টরে কাজ করতে গিয়ে আমরা যেটুকু দেখেছি যে গভর্নমেন্টের টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে ইপিআই স্কেজুল। ইপিআই কোথাও বাচ্চা গিয়ে এসে ভ্যাকসিন পায়নি, এটা আজ পর্যন্ত কখনো হয়নি। এবং সব জায়গায় ভ্যাকসিনের অবাধ ভ্যাকসিনের প্রচলন আছে। এবং আমরাও সবসময় বলে থাকি যে প্রাইভেটে টিকা না দিয়ে ওয়েল অফ ফ্যামিলিদেরকেও বলে থাকি যেন সরকারিভাবে টিকাগুলো দেয়, কারণ সরকারিভাবে আমরা যে কোল্ড চেইনটা মেনটেন করি সেটা কিন্তু প্রাইভেটে মেনটেন করা হয় না। এখন এটা আসলে আরেকটু গভীরভাবে অনুসন্ধান হওয়াটা জরুরি যে এটা আদৌ টিকা পাচ্ছে না, নাকি মানুষ দিচ্ছে না, নাকি অন্য কোথাও এটার হয়ে যাচ্ছে কিনা, এটা আসলে ডিটেইল অনুসন্ধান হয়ে তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিটি শিশুর সুস্বাস্থ্যের জন্য টিকাদান অত্যন্ত জরুরি। মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আজকের বিশ্বে প্রযুক্তির অগ্রগতি যেন চোখের পলকে বদলে দিচ্ছে আমাদের জীবনযাত্রার প্রতিটি দিক। তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষভাবে প্রভাব ফেলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের ওপর। পড়ালেখা থেকে শুরু করে বিনোদন ও চিন্তাভাবনা, প্রতিটি ক্ষেত্রেই তারা এখন এআই এর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিস্তারিত দেখুন নরিন নাজিফা রোদেলার রিপোর্টে। প্রযুক্তি আমাদের জীবনে এনেছে অভাবনীয় পরিবর্তন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শিশুদের পড়ালেখা, বিনোদন, এমনকি চিন্তার ক্ষেত্রেও গভীরভাবে প্রভাব ফেলছে। আজকে শিশুরা অনেকাংশেই নির্ভর করছে প্রযুক্তির ওপর। হোমওয়ার্ক, প্রশ্নের উত্তর, এমনকি গল্প তৈরি সবই এখন এআই এর মাধ্যমে করছে। কোন ক্লাসে? ক্লাস 7। তুমি কি এআই ব্যবহার করো? হ্যাঁ, এআই ইউজ করা হয়। যেমন এআই একটা অ্যাপ, চ্যাটজিপিটি। কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার করো? বিভিন্ন ক্ষেত্রে এআই ইউজ করা হয়। যেমন স্কুলে কোনো অ্যাসাইনমেন্ট দিলে, যেমন ইংলিশে কোনো প্যারাগ্রাফ যদি লিখতে দেওয়া হয়, তাহলে এআই আমি ইজিলি সার্চ করে অ্যান্সারটা পাই। এতে একদিকে তারা সময় বাঁচাচ্ছে, অন্যদিকে হারাচ্ছে কল্পনার শক্তি ও স্বাধীন চিন্তা করার ক্ষমতা। আমি সাধারণত লেখালেখির কাজে এআই ব্যবহার করি।
এছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে কিছু তথ্য বিশ্লেষণ করতে বা নতুন কোনো ধারণা শেয়ার করতে এআই ব্যবহার করে থাকি। তুমি নিজের সৃজনশীলতাকে কাজে না লাগিয়ে এআই কেন ব্যবহার করছো? আমি এআই ব্যবহার করি যাতে কাজের গতি দ্রুত এবং সহজ হয়। অভিভাবকদের মতে শিক্ষার্থীরা আগের মতো মনোযোগ ধরে রাখতে পারে না। ভাবনার বদলে তারা চায় সহজ ও দ্রুত উত্তর। অ্যাপে ঢুকলে তো ওরা সব কিছুই পেয়ে নিচ্ছে, এক্ষেত্রে ওরা নিজের থেকে তো কোনো কিছু শিখতে পারতেছে না, তারপর মেধার বিকাশটা হচ্ছে না। মানে আমার প্রয়োজনে একটা জিনিস আমি ওখানে ঢুকে গেলাম, পেয়ে নিলাম, এখান থেকে তো আমার ব্রেন বা কোনো কিছুই তো কাজে লাগাচ্ছি না। তাহলে আমার তো এই অ্যাপটা আবার হচ্ছে না থাক ব্যবহারটা বাচ্চাদের জন্য সুবিধা না, এটা অসুবিধা, কারণ এটাতে ওদের অরিজিনাল মেধাটা বিকাশ হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে শিশুর স্বাভাবিক মানসিক বিকাশের জন্য বাস্তব জগতের সঙ্গে সংযোগ জরুরি, অথচ আজকে শিশুরা ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছে। এটার কোনো নেতিবাচক ব্যবহার যেন না হয়, এবং এই এআই ব্যবহার করার ক্ষেত্রে নানা রকমের যে টুলসগুলো ব্যবহার করা হয় সেই টুলসগুলো প্রপারলি, যেগুলো একেবারে এডুকেশনের সাথে হাইলি কানেক্টেড, ওই সমস্ত টুলস কীভাবে ডেভেলপ করা যায় বা করা হয় সেগুলোও যদি শিক্ষার্থীদের শেখানো যায় তাহলে তো তাদের সৃজনশীলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। খেয়াল রাখতে হবে সেটা হলো এআই তো অনেক কিছু ভুল করে, সেটাকে এডিট করবে শিক্ষার্থী নিজে এবং খুঁজে নেবেও শিক্ষার্থী নিজে, যাতে করে সেখানে তার নিজস্বতা, ওখান থেকে সে সহায়তা পেতে পারে। কিন্তু প্লাজারিজম চেকিং বা এআই পার্সেন্টেজ কতটা তারা ব্যবহার করছে, কতটা আমাদের এডুকেশনে অ্যাকসেপ্টেড বা সায়েন্টিফিক্যালি কত পার্সেন্টেজ ব্যবহার করা যায়, এই বিষয়গুলো খুব জরুরি। কারণ ওখানে যদি তারা এডিট করলে কিন্তু তাদের একটা লার্নিং হচ্ছে। একটা হলো সেটা সার্চ করছে যখন, তখন তার একটা লার্নিং হচ্ছে, এবং সার্চ করতে গিয়ে অন্যান্য অনেক লিটারেচারের সমন্বয়তে এআই আমাকে এই প্রোডাকশানটা করে দেয়, এবং সেটা যখন সে শিক্ষার্থী নিজে এডিট করবে তখন তো তার নিজস্ব জ্ঞান, দক্ষতা এবং তার প্রজ্ঞা তো সেখানে অ্যাপ্লাই করতেই হয়। এআই অবশ্যই একটি শক্তিশালী সহায়ক হাতিয়ার, এর সঠিক ব্যবহার করতে হবে, নইলে ভবিষ্যতের প্রজন্ম হবে প্রযুক্তি নির্ভর, চিন্তা শক্তিহীন। বর্তমানে শিশু কিশোরেরা পড়াশোনা সহ বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল, ফলে তারা নিজের চিন্তা ও কল্পনা শক্তিকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না। তাই প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার দিকেই গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নওরিন নাজিফা রোদেলা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। একটি শিশুর জন্য নিরাপদ আশ্রয়স্থল তার পরিবারের থেকে বড় কিছু নয়, তবে বর্তমানে শিশুরা পরিবারে সবচেয়ে বেশি সহিংসতার শিকার। এমন বেশ কিছু খবর প্রকাশিত হয়। প্রতি 10টি শিশুর 6 জনই বাসায় নিয়মিত শারীরিক আঘাত সহ্য করে। বিশেষজ্ঞরা বলছেন এ সকল শিশুরা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও বিপর্যস্ত। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। একটি শিশুর জীবনে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মায়ের কোল, কিন্তু সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সেই মায়ের হাতেই খুন হতে হয় 4 ও 6 বছরের ছোট্ট 2 শিশুকে। তাহলে আদৌ কি পরিবারে নিশ্চিত হচ্ছে শিশুদের নিরাপত্তা? ইউনিসেফ 2024-এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে প্রতি 10 জন শিশুর 9 জন শিশুই প্রতি মাসে সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এটা প্রতি মাসে 4.5 কোটি শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে তার মায়ের মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরিবারের অন্যান্য সদস্যকে আরও সহযোগী হয়ে উঠতে হবে। আমি মনে করি সোসাইটির কম্পিটিটিভ অ্যাটিটিউড, কম্পিটিটিভ বিহেভিয়ার অনেক বেশি দায়ী যে আমরা এক ধরনের মানসিক চাপে ভুগি, সেখান থেকে আমরা সহিংস হয়ে যাই। এবং সহিংস যে হয়ে যাই সবসময় যে খুব ইন্টেনশনালি হই তা না, আনকনসিয়াসলিও হই। আমি বুঝি না যে আমার বিহেভিয়ারটা আরেকজনকে আসলে কতটা হার্ট করছে, অথবা আমি নিজে হার্ট আছি বলেই আরেকজনকে আসলে আমি খুব ইল ম্যানার্ড হচ্ছি, আমি বলবো যে খুব অ্যারোগেন্টলি বিহেভ করছি। তো আমার কাছে মনে হয় যে একটা জিনিস হতে পারে ইনস্টিটিউশনাল লেভেলে সাইকোলজিক্যাল সাপোর্ট বাচ্চাদের জন্য, যাতে তারা ওই স্পেসটা পায় যেখানে তাদের আমি বলবো যে অ্যাগনিটাকে শেয়ার করতে পারে। আবার একই সাথে প্যারেন্টসদের জন্য কাউন্সেলিং থাকতে পারে, যে তাদের যদি কোনো চাপ থাকে সেইটাকে, শিক্ষকদেরও তাই, শিক্ষকরা অনেক প্রেশারে থাকি আজকাল আমরা। তো আমার কাছে মনে হয় যে দৃষ্টিভঙ্গি একটা, দুই পক্ষ ভিন্নভাবে দেখছে ব্যাপারটাকে। ঢাকা শিশু হাসপাতালের নিউরোলজিস্ট এ বিষয়ে বলেন, শিশু সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা, নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন অভিভাবকের যদি দেখা যায় মানসিক কোনো সমস্যা থাকে, আমাদের এখানে ট্যাবুর কারণে আমরা অনেক সময় সেইটাকে গুরুত্ব দিই না।
দেখা যায় সে নিজে ডিপ্রেশন বা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া আক্রান্ত, কিন্তু তার কাছে যেমন আমি সন্তানকে রাখছি, বাবা কিংবা মা যেই হন, উনি কিন্তু যে কোনো সময় একটি দুর্ঘটনা করতে পারেন শিশুর প্রতি এবং ইভেন কেউ মেরেও ফেলতে পারেন, যেটা আমরা দেখেছি হতে। এছাড়া দেখা যায় যে বাচ্চা অনেক বেশি শারীরিক নির্যাতনেরও শিকার হতে পারে বাবা মায়ের নিজস্ব কিছু সাইকোলজিক্যাল ট্রমার কারণে, নিজেদের মধ্যে বন্ডিং ভালো না থাকার কারণে, ডিভোর্স এবং আদার ইস্যুসগুলো এখানে আসে অনেক সময়। এছাড়া দেখা যায় অর্থনৈতিক কারণ বা পরিবারে দেখা যায় বাবা মা কেউ নেশাগ্রস্ত, কিংবা যে যৌথ ফ্যামিলিতে কারো দ্বারা হয়তো খুব আপন কেউ দ্বারা হয়তো শারীরিকভাবে সে দেখা যায় ধর্ষণ বা এই ধরনের কোনো যৌন নিপীড়নের শিকার, এগুলো অনেক সময় অজানাই থেকে যায়। এগুলো কারণ কিন্তু অবশ্যই আমাদেরকে বিবেচনায় আনতে হবে। অর্থনৈতিক কারণ যেমন হচ্ছে দেখা যায় বাবা বা মা কেউ চাকরি নেই, তখন এই যে অর্থনৈতিক একটা প্রেশার, এই যে একটা সাপ্রেসড একটা মেন্টাল প্রেশার, এটা কিন্তু বাবা মা অনেক সময় অবুঝ শিশু থেকে মেরে তার ভিতরের যে অবদমিত যে ক্ষোভ সেটি প্রশমন করে, কিন্তু বাচ্চার কিন্তু সেখানে সাইকোলজিক্যাল ট্রমা হয়ে যায়। শিশু সহিংসতা কমাতে বাবা মায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকেও হতে হবে আরও সোচ্চার। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজুক আর নগর কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় দিনকে দিন দুরবস্থা হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ জলাধার হাতিরঝিল। নগরীর অন্যতম দর্শনীয় এই স্থানে এখন দুর্গন্ধ ও মশার উৎপাতে থাকা যায় না। স্থানীয় ও বিনোদন প্রেমীরা বলছেন, জলাশয়ের পানি এখন দূষিত, পানিতে ভাসছে আবর্জনা, হুমকির মুখে পরিবেশ। রিপোর্ট করছে তাহফিম জুনাইরাহ আনশি। ঢাকাবাসীর স্বস্তি, বিনোদন আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক ঝলমলে আয়োজন ছিল হাতিরঝিল, কিন্তু এখন আর তা নেই। প্রতিদিনের নানা বর্জ্য ও অপচনশীল আবর্জনায় নষ্ট হচ্ছে হাতিরঝিলের পানি আর পরিবেশ। বেসরকারি সংস্থার এক জরিপ বলছে, দৈনিক প্রায় 3 থেকে 4 টন বর্জ্য এসে পড়ছে হাতিরঝিলে। এতে পানির স্বচ্ছতা কমে যাচ্ছে, রং বদলে কালো হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। খেলতে আসার পরে এখানে আমরা খেলতে পারি না, এখানে অনেক দুর্গন্ধ, এখানে আমরা বসতে পারি না, এখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা। মাস্ক পরে থাকতে হয়, এখানকার যে দুর্গন্ধতা, আমাদের সাইকেল চালাতে প্রায় দিন আমরা অসুস্থ হয়ে যাই। আমি এখানে প্রতিদিন আসতাম বিকালবেলা, এখন আর আসা হয় না, গন্ধের চড়ে থাকতে পারি না। হাতিরঝিলের পানির সংস্পর্শে এসে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে আশেপাশের শিশুরা। যেমন আমি একজন ডায়াবেটিক্সের রোগী, আমি প্রতিদিনই এনে হাঁটতে আসি, এখান থেকে হাঁটাচলা করি, কিন্তু এই গন্ধটার কারণে অনেক অসুবিধা হয়, অনেক সমস্যা হয়। পথচারী ও বিনোদন প্রেমীদের অভিযোগ, আগে যেখানে হাঁটতে আসলে শীতল হাওয়া ও মনোরম পরিবেশ পাওয়া যেত, এখন সেখানে দুর্গন্ধ ও মশার উৎপাতে থাকা যায় না। আমরা তো এদিকে বিকালবেলা প্রতিদিন ঘুরতে আসি, তো আসলে এই জায়গাটাতে আসলে দুর্গন্ধ যুক্ত আর কি, যেটা আর কি মানুষের চলাফেরার ক্ষেত্রে মানে খুবই কষ্টদায়ক। আশেপাশের পরিবেশ দেখতে সুন্দর, তবে এখানে কিছু ময়লা থাকার কারণে, দুর্গন্ধের কারণে মানুষ এদিকে চলাচল করতে পারে না। যার জন্য আমার মনে হয় এখানে কর্তৃপক্ষরা যদি একটু এদিকে নজর দেয়, হয়তো বা জিনিসটা আরও সুন্দর হতে পারে। পরিবেশ অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, হাতিরঝিলের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম, যে কারণে মারা যাচ্ছে অনেক মাছ। হাতিরঝিল প্রকল্পের পর 2 স্তর বিশিষ্ট ম্যানেজমেন্ট মেইনটেন্যান্সের পরিকল্পনা সরকার কর্তৃক অনুমোদিত হওয়া সত্ত্বেও রাজুকের গোয়ার্তমি, অবহেলা এবং অবশ্যই তাদের সামর্থ্য না থাকার কারণে আর্মি এখান থেকে চলে যাওয়ার পর থেকে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং মেইনটেন্যান্স প্রত্যেকটা সাংঘাতিকভাবে ব্যাহত হয়েছে। অবৈধ দোকানপাট তৈরি হয়েছে, রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যার বিরুদ্ধে আমরা মামলা করেছি, যারা ডিজাইন করেছি তারাই, এবং মামলা জেতা সত্ত্বেও এগুলো অপসারণ করা হয়নি। আর হাতিরঝিলের 4-5 ঘিরে বিশেষ ড্যাম তৈরি করা হয়েছে এবং ওয়াসা কর্তৃক চারপাশের পয় নিষ্কাশন ব্যবস্থার একটা নেটওয়ার্কের মাধ্যমে এর 2 পাশে আমরা বিশাল পাইপ লাগিয়ে দাসের কান্দিতে ট্রিট করার জন্যে একটি ব্যবস্থা রাখা সত্ত্বেও সেই পয় নিষ্কাশন নেটওয়ার্ক আদ্যবধি রাজুক ওয়াসা করে নাই। নগর কর্তৃপক্ষের তৎপরতা আর জনসাধারণের সচেতনতাই পারে হাতিরঝিলের রূপ বৈচিত্র্য ফেরাতে। হাতিরঝিলের পানি দূষণ একটি উদ্বেগজনক পরিবেশগত সমস্যা, যা মানুষের অসচেতনতা, শিল্পবর্জ্য ও নালার ময়লা পানি প্রবাহের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই দূষণের ফলে সৌন্দর্য হারাচ্ছে হাতিরঝিল এবং জনস্বাস্থ্যের উপরও পড়ছে এর ক্ষতিকর প্রভাব। তাই হাতিরঝিলের পরিবেশ রক্ষায় নাগরিকদের পাশাপাশি সচেতন হওয়া উচিত কর্তৃপক্ষের। তাফিম জুনাইরাহ আনশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। নিম্নবিত্ত পরিবারে অর্থনৈতিক সংকট একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের পরিবারগুলো শিশুদের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। পুষ্টিকর খাদ্য সামগ্রী কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না অর্থের অভাবে। ফলে পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া কঠিন হয়ে পড়ছে। শিশুদের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের কার্যকর ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট করছে সাবিহা আঞ্জুম পৌশি।
অল্প আয়ের পরিবারের প্রতিদিনের মৌলিক চাহিদা পূরণ করা খুব কঠিন। মাছ, মাংস, ডিম, দুধ বা পুষ্টিকর খাদ্য মাঝে মধ্যে জুটলেও খাদ্য তালিকায় থাকে না অনেক সময়। এমন পরিবারের অভিভাবকরা বলছেন, প্রতিদিনের বাজার সদাই, চিকিৎসা, বাসা ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে তাদের চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। মাছ মাংস ঘরের মধ্যে ভাত নাই, এখন মাংস একদিন খাইলে 2 দিন উবে যায়। বাজার নেই, সাজার নেই, ঘরের ভিতরে দেখেন কি কমু যাইছে, ঘরের যে অবস্থা হয়ে গেছে। বাবা তো বাবা খাবো করতে, গরিব মানুষ তো, আমরা তো গরিব জানি। থাক ঠান্ডা লেগে থাকে, এটা পুষ্টি খাইতে চাই না, জোর করে তো খাওয়ার লাগে, কিছু করার নাই তো আপা। আমাকে এইভাবেই জীবন চলতেছে। অনেক সময় একবেলা না খেয়েও থাকতে হচ্ছে, ফলে শিশুদের পুষ্টি নিশ্চিত করা যেন অসম্ভব। আমার বাপ চালা অটো, আরও আমার মা কাজ করে না। সকালে কি দিয়ে খাইছো? আলু ভর্তা, ডাল দিয়ে খাইছি। দুপুরে খাও না এখনো? খাবো, ডাল দিয়া বা আলু ভর্তা শেষ হয়ে গেছে মনে হয়, ডাল দিয়ে খাবো। পরিপূর্ণ পুষ্টিকর সুষম খাদ্য খেতে পারো? না, ঠিক মতো এরকম খাবার খেতে পারি না। পুষ্টিবিদরা বলছেন, এভাবে সুষম খাদ্য থেকে বঞ্চিত হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, সহজেই আক্রান্ত হয় বিভিন্ন অসুখে। ইমিউন সিস্টেম যেটা বলে সেটা আসলে আমাদের তৈরি হয় খাবার থেকে, এবং তার যখন খাবারই অপুষ্টি থাকে তখন রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, এমন দেখা যায় সে কিছুদিন পর সুস্থ হতে থাকে, বিভিন্ন ধরনের তারও সুস্থ হয়, সে ডায়রিয়া হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, তার নিউমোনিয়া হতে পারে, এই ধরনের বিভিন্ন রোগ হয়। এছাড়াও যে অপুষ্টি মেন কিছু অসুখ আমরা বলে থাকি, যেমন কোয়াশিকর, ম্যারাসমাদের শরীর গা ফুলে যাওয়া, হাড় হয়ে যাওয়া, তারপর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হওয়া, রাতকানা রোগ হয়, এই ধরনের বিভিন্ন মারাত্মক রোগ হতে পারে। এমন দেখা যায় শারীরিক আর মানসিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ সহ শিশুদের মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। নিম্নবিত্ত শিশুরা অর্থের অভাবে পাচ্ছে না পুষ্টিকর খাদ্য, যার ফলে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগে। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। সাবিহান জিমপৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জন্ম থেকেই ইসরায়েলি বাহিনীর নিপীড়ন নির্যাতন সহ্য করে বেড়ে ওঠা ফিলিস্তিনি শিশুরা যেন প্রত্যেকেই এক একজন যোদ্ধা। এদেরই মধ্যে অন্যতম 12 বছর বয়সী সুমাইয়া উষা। মিসাইলের বিকট শব্দে মায়ের কোলে না লুকিয়ে প্রাপ্তবয়স্কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করছে সাংবাদিকতা। মৃত্যু ভয়কে পরোয়া না করে গাজার পরিস্থিতি তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের ডেস্ক রিপোর্টে। أنا اسمي سمية وشاح عمري 11 سنة من قطاع غزة। সুমাইয়া উষা বয়সে শিশু হলেও একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব পালন করছে সে। বুকে প্রেস লেখা বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় প্রেসের হ্যাট, চারিপাশে অনবরত বোমা হামলা আর লাশের মিছিল। কিন্তু মৃত্যুর ভয় ছুঁতে পারেনি 12 বছর বয়সী সুমাইয়া উষাকে। মাইক্রোফোন হাতে ছুটছে মাঠে মাঠে তথ্য সংগ্রহ করতে, নির্ভয়ে বিশ্বের সামনে তুলে ধরছে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। যে কোনো সময় ইসরায়েলিদের ছুটে আসা ড্রোনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তার দেহ, তবে তাতে থোড়াই কেয়ার করে খুদে এই সাংবাদিক। نحن الآن مع ركام عائلة عبد الله. هذا المنزل الذي استشهد فيه 17 شخصا. نحن الآن في مخيم النصيرات للاجئين، وهذا هو سوق المخيم المليء بالنازحين الذين هربوا من القتل والخوف من مدينة رفح. মূলত নিজের বাবার থেকে সাংবাদিক হওয়ার অনুপ্রেরণা পায় সে। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মতো করে কথা বলার অনুশীলন করতে করতে আজ সে বাস্তবেই সাংবাদিক। ফিলিস্তিনি সাংবাদিক হিসেবে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয় তাকে, তবে কোনো কিছুতেই সে দমে যায়নি। ইহুদি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 2 শতাধিক সংবাদকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অসংখ্য। সর্বহারা হয়েছে সুমাইয়ার পরিবারও। المهنة إني أكون صحفية من قبل الحرب، وأنا كان نفسي أثبت حالي للعالم. كانت قدوتي اللي هي شيرين أبو عقلة الله يرحمها، كان نفسي أثبت حالي للعالم زي ما هي بتثبت حالها. বাস্তুচ্যুত এবং নিপীড়িত দেশবাসীর কষ্ট দেখে যেন আরও সাহসী হয়ে উঠেছে ছোট্ট এই শিশুটি। مش خايفة يحصل لك أي حاجة بسبب هذا العمل اللي بتقومي بيه؟ لا مش خايفة، أنا أصلا لما أطلع بتوكل على الله. كان بابا وماما رافضين هذا مجال الصحافة تماما، لأنه هم عارفين إنه بيستهدف الصحفيين، لكن لما شافوني أنا مصرة وبدي أكون في مجال الصحافة وافقوا، وكنت أطلع يعني وأحكي لهم ماما وبابا أنا هيني طالعة وأطلع يعني أتوكل على الله، لكن أنا مش عارفة إني حستهدف في الطريق أو لما أروح أو حتى وأنا بصور كمان. সুমাইয়ার মতো সাহসী প্রজন্মের হাত ধরেই মুক্ত হবে ফিলিস্তিন, এমনটাই আশা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে ফোন করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বর 01317708841। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।